পরিচিত হয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ আতিকুর রহমান, এসেছি কুমিল্লা থেকে। আমি ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমি ইস্টার্ন মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ছি। আচ্ছা, আপনার ঘটনায় যাই তাহলে। আমরা কি হসপিটালের ঘটনা দিয়ে শুরু করতে পারি তো, না? হ্যাঁ, শিওর। ওকে, তাহলে আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করতে চাই সেটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। ফ্রেন্ডের নাম হচ্ছে তানভীর। সে আমাকে ঘটনাটি শেয়ার করে। একটা প্রাইভেসির কারণে আমি মেডিকেল কলেজটির নাম বলতে চাচ্ছি না, যে কোনো একটি পাবলিক মেডিকেল কলেজ ছাত্রাবাস। ফার্স্ট ইয়ারে এক স্টুডেন্ট ভর্তি হয়েছিল। তো আমরা জানি যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়তে হয়, যেখানে মানুষের স্কেলেটন নিয়ে পড়তে হয়। তো ছেলেটি একাই থাকতো হোস্টেলে। তার যে সিনিয়র ভাই ছিল রুমমেট হিসেবে, সে থাকতো বাসায়, প্রায় সময় বাসায় থাকতো। তো একদিন সে রাতে একাই স্টে করছিল হোস্টেলে। আর সে যখন বোনস সেটটি নতুন কিনে নিয়ে আসে, সেটা আগে কখনো কোনো স্টুডেন্ট পড়েনি, সদ্য রেডি করা বোনস সেট। তো সে একটা বক্সের মধ্যে তার বোনস সেটটি তার ব্যাটের নিচেই রেখে দেয়। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। বোনস সেটটিকে মনে হচ্ছে বক্স সহ কেউ নাড়ছে। আচ্ছা। তো এমন শব্দ শুনে সে ভাবে যে সেটা আমলে নেয়নি, নর্মাল ব্যাপার ভাবে। কিন্তু প্রায়ই এমন ঘটতো মাঝরাতে। একদিন তার ঘুম ভেঙে যায় প্রচন্ড নাড়ার শব্দে। সে ঘুম থেকে জেগে দেখে বক্স থেকে স্কেলেটন গুলো নিচে ফ্লোরে নামানো, সবগুলো। ও মাই গড! এবং সে তো নিশ্চয়ই নামাননি, অন্য কেউ? হ্যাঁ, সে নামায়নি এবং সে বক্সেই তুলে রেখেছিল। তো সে তারপর দিন সকালে আইটেম দিতে যায় একটা বোনসের উপর, ভাইবা এক্সাম। আচ্ছা। যখন সে তার রুমে ফিরার পর দেখতে পেল যে সবগুলো বোনস তার বক্স থেকে ফ্লোরে নামানো, কিন্তু সে রেখে গিয়েছিল বক্সের ভিতরে। তার রুমমেটও ছিল না, লক আগের জায়গায় ছিল। আচ্ছা। তো সেই ব্যাপারটাকে অ্যাবনর্মাল ভেবেও পাত্তা দেয় না। তো এরকম প্রায় সময়ই ঘটতো, মনের অজান্তেই সে এগুলো এসকেপ করে যেত। একদিন হলো সে সন্ধ্যার দিকে তার হোস্টেল রুমে ফিরে আসে। ফেরার পর সে দেখতে পেল যে তার সবগুলো বোনস নিচে রাখা, কিন্তু সে আজকে পরীক্ষা করার জন্যই মনে করে যাওয়ার আগে বক্সের মধ্যেই সবগুলো বোনস রেখে গিয়েছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সে এসেই দেখে যে ফ্লোরের ঠিক মাঝখানে সবগুলো বোনস অ্যারেঞ্জ করে রাখলে পূর্ণ একটা কঙ্কাল তৈরি হয়ে যায়, ঠিক সেভাবেই বোনস গুলো সাজানো। এই ঘটনাটি দেখে সে চিৎকার করে ওঠে, পাশের সিনিয়র ভাইদেরকে ডাকে। সবাই ওকে সান্ত্বনা দিয়ে সামহাও ম্যানেজ করে। তো ঈদের সময়টা ঘনিয়ে আসছিল, ঈদের ছুটিতে সবাই বাসায় চলে গিয়েছিল, সেও যাবে। ঈদের পরেই তার এক্সাম, সেজন্য বোন সেটটি তার সাথে করে নিয়ে যায়। তো যখন সে গ্রামের বাড়িতে যাচ্ছিল 7:30 কি 8টা সন্ধ্যা, তো যাওয়ার পথে একটা অটো রিকশার মধ্যে সে ওঠে তার বোনসের ব্যাগটা নিয়ে। সাথে একটি মাত্র যাত্রী, তারা মোট 3 জন, একজন চালক আর একজন সে আর একজন যাত্রী। কোনো কথা নেই, গম্ভীর সবাই। গ্রামের রাস্তা দিয়ে ঝোনাকির আলো ছড়ছিল আর দুই পাশে ধান ক্ষেত। সে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার পাশের যাত্রীটি বলে উঠল যে, আপনি আপনার এই ব্যাগটাতে কি রেখেছেন? সে বলল, আমি মেডিকেল স্টুডেন্ট, এখানে আমি মানুষের কঙ্কাল রেখেছি, আমি পড়াশোনা করি। তখন বলল যে, না, আপনি বোনসটি আর পড়বেন না। সে বলল যে, কেন আমি পড়বো না? এটা তো আমার প্রফেশন, আমি স্টুডেন্ট, আমাকে পড়তেই হবে। আপনি বলার কি? একটু রাগান্বিত স্বরে বলল। তো লোকটি বলল যে, বেশি কথা বলতে পারবো না, বললাম যে পড়বেন না, ব্যাস। তো সে এটাতে ভয় পেয়ে যায়। বাসায় যাওয়ার পর সে বোনস নিয়ে স্টাডি করে। যখন সে হোস্টেলে ফিরে তখন দেখতে পেল যে তার 2টা বোনস মিসিং। তো বাসায় খবর দেওয়ার পর সব জায়গায় খুঁজেও তার 2টা মিসিং বোনস বাসায় কোথাও পাওয়া গেল না। তো সে স্টাডি করছিল। তারপর দিন ক্লাসে যখন যায়, সে ক্লাস থেকে এসে দেখে
সবগুলো বোনস আগের মতোই একটা পূর্ণাঙ্গ স্কেলেটন তৈরি করা ফ্লোরের মধ্যে। আচ্ছা, শুধু ওই 2টা বোনস মিসিং। তো সে এবার আর ঠিক থাকতে পারে না, অনেক চিৎকার করে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সবাইকে ডাকে। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় হোস্টেলে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মসজিদের ইমাম, পার্শ্ববর্তী যে মসজিদ ওখানকার ইমামকে খবর দিবে। তো ইমামকে খবর দেওয়ার পর, ইমামের নাম ছিল আব্দুল হাই, ইমামকে খবর দেওয়ার পর ইমাম বলল যে যেহেতু এই কঙ্কালটি নিয়ে এমন হচ্ছে, আপনি একটা কাজ করেন, এটাকে মাটিতে কবর দেওয়ার মতো করে সামথিং পুঁতে দেন, এটা আপনি নতুন একটা সেট নিয়ে নেন। তো রাসেল ভাই একটা কথা বলে রাখা ভালো যে সেই যে বোন সেটটি নেয় সেটা নিয়েছিল ওই মেডিকেল কলেজেরই ডোম যারা লাশ কাটে ওর কাছ থেকে কিনেছিল, আগে সেটা কখনো কেউ করেনি। তো ইমাম সাহেবের কথা অনুযায়ী সে বোনসটিকে সিদ্ধান্ত অনুযায়ী সে মাটির নিচে গর্ত করে কবরের মতো করে পুঁতে দেয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন আজকে, আমরা তার কাছে যাব। তবে তার আগে কিছু SMS পড়বো আমরা। হৃদয় আমাদের দেখতে পাচ্ছি মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন যে তিনি শুনছেন আমাদেরকে এবং তার কাছে অনেক ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন রকি নেত্রকোনা থেকে এবং তিনিও আমাদের সঙ্গে আছেন। নাজমুল হাসান আমাদের সাথে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ মিরপুর থেকে এসেছি। জি, আপনার ঘটনা শুনি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জন্য। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে স্টোরিটা আমি কালেক্ট করেছি। এই ঘটনাটা ঘটেছে জামালপুরের জেএফসিএল কলোনিতে। তো আমার ফ্রেন্ডরা ওই কলোনিতে থাকে আর আমার ফ্রেন্ডের মা ওই কলোনির হসপিটালে জব করে। আর এই ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই ওই হসপিটালের নাইট গার্ডের সাথে। তো ওই হসপিটালের একেবারে পিছে একটা কবরস্থান আছে। ওই কবরস্থানটার মধ্যে তাদেরকেই কবর দেওয়া হতো যাদের আসলে কোনো রিলেটিভ নাই। এই টাইপের লোকদেরকে, এলাকার এই টাইপের লোকদেরকে ওই মানে কবরস্থানে মানে করা হতো, কবর দেওয়া হতো। তো ওই কবরস্থানটা নিয়ে অনেক ধরনের ঘটনা ছিল। এর জন্য ওই হসপিটালে রাতের বেলা 2টা গার্ড ডিউটি করতো। তো যেই গার্ডের সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে হাসান। তো তার সাথে যে ছিল সে 1 উইকের মানে ছুটিতে ছিল। তো তাকে একাই ডিউটি করতে হচ্ছিল। তো ফার্স্টের 2 দিন কোনো প্রবলেম হয়নি। তো একদিন রাতের বেলা সে তার রুমেই বসেছিল। তো বাইরে থেকে মনে হলো কেউ তাকে তার নাম ধরে ডাকছে। তো সে সাথে সাথে বের হয়ে গেল, রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখলো, চারদিকে খুঁজলো, কোনো জায়গায় কাউকে পেল না। তো সে আবার তার রুমে ব্যাক করে। তো 5 থেকে 6 মিনিট পরে সেম ভাবে রাসেল ভাই, শীতের রাত ছিল, স্পষ্ট শোনা গিয়েছিল, তাকে আবার ডাকলো। এবারে সে দৌড় দিয়ে রুম থেকে বের হলো। বের হয়ে দেখলো যে মানে কেউ কি তাকে ডাক দিয়ে চলে যাচ্ছে নাকি, এর জন্য সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখলো যে কে, পরে দেখলো সেম ভাবে কিছুই নাই ওইখানে। তো ওই দিন রাতের বেলা রাসেল ভাইয়ের কোনো ঘটনা হয়নি, মানে ঘটনা ঘটেনি। তো এর থেকে 1 থেকে 2 দিন পরে উনি রাত তখন 1:30টার মতো বাজে। তো হসপিটালের আশেপাশে সে হাঁটছিল। তো এর মধ্যে সে একটা সাউন্ড পেল যে কবরস্থানের মধ্যে থেকে কি মনে হচ্ছিল যে কোনো বাচ্চা মেয়ে কাঁদছে। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে কবরস্থানের মানে সামনে যাওয়া শুরু করলো। সামনে যখন সে কবরস্থানের গেটের সামনে গেল, সে মানে কান্নার সাউন্ডটা থেমে গেল। তখন সে একটু ভয় পেয়ে গেল রাসেল ভাই কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে। তো কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে সে ব্যাক করছিল তার রুমে। তো সে যখন ব্যাক করছিল তখন কান্নার সাউন্ডটা আবার স্টার্ট হলো। এবারে সে ভয় পেয়ে সে দৌড়াতে চাইলো। দৌড়াতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। তখন সে ফিল করলো যে সাউন্ডটা তার দিকে আসতেছে। তখন সে যখন তার মাথাটা ঘোরালো কবরস্থানে গেটের দিকে, তখন দেখলো একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে আর কাঁদতে কাঁদতে তার সামনে আসছে। আর মেয়ের চেহারাটা বিভৎস ছিল রাসেল ভাই। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে মেয়ের মাথায় অনেক বড় চুল ছিল। আচ্ছা। তো এই দৃশ্যটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে গেল এবং কোনো মতে সে উঠে সে মানে সে মাটিতে পড়েছিল আর ওই জিনিসটা তার দিকে আসতেছিল কাঁদতে কাঁদতে। তো উনি ভয় পেয়ে উঠে দৌড়াতে চেষ্টা করলো। তো সে দৌড়াতে গিয়ে এটা মনে নেই, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে কিছু একটা সাথে সে বাড়ি খেয়েছিল। বাড়ি খেয়ে সে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে রাসেল ভাই সে আবার সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন তার
মানে তার সেন্সটা যখন ফিরলো, সে দেখলো সকাল হয়ে গেছে, সে ওই হসপিটালেরই বেডে শুয়ে রয়েছে, আর তার আশেপাশে অনেকগুলো ডক্টর, মানে তার যারা আর কি ওই হসপিটালে যে ডক্টরগুলো ছিল তারা আছে। তো সবাইকে ওনার হাতে পায়ে 2 জায়গায় ছিলাই গিয়েছিল মাটিতে পড়ে যাওয়ার কারণে। তো ওনার পুরো শরীর তখন ব্যথা কাঁপছিল তখনও। তো উনি এই ঘটনাটা হসপিটালের ডক্টরদের সাথে শেয়ার করলো যে ওনার সাথে কি কি ঘটেছে। তো এই ঘটনাটার কলোনি সবাই মোটামুটি জানে। আর ওই জেএফসিএল এর যে মানে ইমাম আছে, ইমামও এই ঘটনাটা জেনেছিল। জানার পরে তার সাথে সে কথা বলে। এই ঘটনাটা ইমাম জানার পরে তাকে একটু ঝেড়ে দেয়, তারপর সে একটু মোটামুটি সুস্থ হয়। এখনো রাসেল ভাই, আমি তার সাথে কথা বলে চাই, সেখানে গিয়ে আমি তার সাথে কথা বলে যেটা জানলাম, সে এখনো ওখানে আছে এবং সে এখন রাত্রেবেলা আর বের হয় না কোনো মতেই, আর ভুলেও ওই কবরস্থানে আশেপাশে তো যায়ই না। আসলে ভাই, এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।